বিএনপির জন্য সামনে হচ্ছে তিনটা বড় সমস্যা। তিনটা সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হ্যাঁ, গণভোটের হ্যাঁ। 2 নম্বর সমস্যা হচ্ছে পররাষ্ট্র বিষয়ক। আর 3 নম্বর সমস্যা হচ্ছে ভারত। প্রথম সমস্যা হলো হ্যাঁ, সেটা হচ্ছে জামাতি ইসলাম এবং এনসিপি। তাদের কিন্তু এবারকার টার্গেট ছিল, 1 নম্বর হচ্ছে হ্যাঁ জিততে হবে গণভোটে, 2 নম্বর হচ্ছে তাদের নিজেদের ভোটগুলো। কারণ কেন, গণভোটে জয় পাওয়াটা খুবই জরুরি ছিল ভবিষ্যতে এনসিপির রাজনীতি এবং জামাতের রাজনীতির জন্য। এই সামনে দেখবেন হচ্ছে যত আন্দোলন বিএনপির বিরুদ্ধে জামাত ইসলাম এবং এনসিপি করবে বা যত ধরনের চাপ প্রয়োগ করবে, রাজনৈতিক চাপ, সব হচ্ছে গণভোট কেন্দ্রিক। এই নিম্নকক্ষ আর উচ্চকক্ষর ভেজালে বিএনপি বিশাল ভেজাল পড়বে। কারণ কেন, সারা দেশের মোট ভোটের যদি গণনা করা হয় তাহলে কিন্তু অলমোস্ট টাই হবে। এমনও ভয় আছে যে হয়তো মোট ভোটে এই 11 দল বা জামাত জামাত সমর্থিত বা জামাত নেতৃত্ব, জামাত এনসিপি আরও যেই 9টা দল, এরা মিলায় যে ভোটটা পাইছে মোট ভোট, এবং বিএনপির যে ভোটটা, এটা অলমোস্ট টাই। হয়তো দেখা যাবে যে খুব বেশি হলে 1-2% বা 3% কম বেশি। সেই ক্ষেত্রে কিন্তু উচ্চকক্ষে একদম সমান সমান। এখন কোনো বিল, বিশেষ করে আইন পাশ করায় নিয়ে আসতে গেলে সম্পূর্ণ জামাত এবং এনসিপির উপর নির্ভর করতে হবে বিএনপিকে। এবং দেখা যাবে যে উচ্চকক্ষের ক্ষমতা তো অনেক দেওয়া আছে, বড় বড় বিষয়গুলো উচ্চকক্ষে যেতে হবে, রাষ্ট্রপতি বাছাই, তারপরে মনে করেন পররাষ্ট্র কোনো আইন বা দেশের অভ্যন্তরে কোনো আইন, এগুলোর ক্ষেত্রে দেখা যাবে যে 3 দল একসাথে না হলে আইন হবে না। এখন বিএনপিকে এত বড় স্যাক্রিফাইস বিএনপি কি করবে? কারণ দেশ পরিচালনার ক্ষেত্রে সাধারণ সব কিছু নিম্নকক্ষ দিয়েই চলবে, কিন্তু বড় সিদ্ধান্ত নিতে গেলে তখনকার তো উচ্চকক্ষে যাইতে হবে। আর উচ্চকক্ষে যাইতে গেলে, যে পাশ করতে গেলে তখন একমত হতে হবে। তার মানে যেই মনে করেন বিএনপির যে আদর্শিক ব্যাপারগুলো আছে, তার সাথে জামাত এবং এনসিপির একটা আদর্শের যে ব্যাপার আছে, এই ত্রিমুখী একটা ভেজাল লাগবে। বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণঅভ্যুত্থানকে, জুলাইয়ের যে আন্দোলন, জুলাইয়ের জন্য যে গণভোটটা, এইটা কিন্তু সংস্কার আন্দোলন, এইটা কিন্তু বাস্তবায়ন করা খুবই টাফ হয়ে যাবে। এমনকি এটা বাস্তবায়ন করতে গেলে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতেও একটা প্রেশার আসবে, ভালো প্রেশার আসবে। বিশেষ করে আমরা বিএনপিকে তো চিনি, বিএনপি আসলে হচ্ছে একটা মধ্যমপন্থার দল এবং এখানে সব ধরনের লোকই আছে। এখানে ধরেন সেকুলার আছে, এখানে হচ্ছে একটু মৌলবাদী আছে, একটু ভারত প্রেমী আছে, একটু পশ্চিমা প্রেমী আছে, একটু চায়না প্রেমী আছে, সব যে একদম মিশ্রণ, এটা হচ্ছে বিএনপি। এখন দেখা যাবে বিএনপির অভ্যন্তরেও রাজনৈতিক সংকট দেখা দিবে এই গণভোটকে বাস্তবায়নের ক্ষেত্রে। সংস্কার বাস্তবায়নে যে 84টা চ্যাপ্টার আছে, আবার একটা জিনিস দেখেন এনে ভেজালটা কোথায়। দেখেন তারেক রহমান কিন্তু হ্যাঁর পক্ষে প্রচারণা চালাইছে। এখন বিএনপি তো এই হ্যাঁর বিপক্ষে গেলে জামাত আর এনসিপি মানে নিবে না, কঠোর আন্দোলন যাবে। এরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবে যেমন করে হোক এই গণভোটকে, যে রায় আসছে সংস্কারের পক্ষে, এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে। আর দ্বিতীয় চ্যালেঞ্জটা হচ্ছে পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে চ্যালেঞ্জ হবে কেন, এই ইন্দো প্যাসিফিক এরিয়াতে, যে ইন্দো প্যাসিফিক যে যুক্তরাষ্ট্রের যে প্ল্যান আছে, ইন্দো প্যাসিফিক বাইডেনের আমলে স্ট্র্যাটেজিক প্ল্যান করা হয়েছে। ট্রাম্প কিন্তু বাইডেনের চরম বিপক্ষের লোক, কিন্তু সেই ইন্দো প্যাসিফিকে এসে আবার বাইডেন যা, ট্রাম্পও তা, ট্রাম্প প্রশাসন। আর ইন্দো প্যাসিফিক বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ ছাড়া আসলে বাস্তবায়ন সম্পূর্ণরূপে সম্ভব না। রিসেন্টলিতে দেখলেন যে বাংলাদেশের সাথে ইউএসের চুক্তি হয়েছে, আমি চুক্তি নিয়ে একটা ভিডিও করব, একটু ভোটের উত্তেজনা কমুক। এইটা কিন্তু অ্যাভয়েড করা টাফ হয়ে যাবে ইয়ার ক্ষেত্রে, বিএনপির ক্ষেত্রে। আমেরিকার প্রেশার নিতে পারবে না, এদিকে চায়নার প্রেশার থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভারত কিন্তু এটা বাস্তবায়ন হতে দেবে না, কারণ ভারতের, বাংলাদেশ যে ভারতের প্রতি নির্ভরশীল,
এই জিনিসটার ক্ষেত্রে বের হইতে দিতে যাবে না। অতএব এইখানে কিন্তু মানে আমেরিকার সাথে ভারতের একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে। এটাকে ব্যালেন্স করতে হবে বিএনপিকে। আর ৩ নম্বর হচ্ছে ভারতের যে কিছু চাহিদা থাকবে, এই চাহিদাগুলো মানে সরাসরি পূরণ করা বিএনপির জন্য খুব টাফ হবে। আর যখন এটা পারবে না তখন কিন্তু বিভিন্ন ধরনের ভারতের গোয়েন্দা সংস্থা সহ বাংলাদেশে যে ভারতপন্থী রাজনীতি করে যে দলগুলো, তাদেরকে দিয়ে একটা প্রেশার তৈরি করবে। আর বিশেষ করে আওয়ামী লীগকে পুনর্বাসন বা ফেরত নিয়ে আসার ক্ষেত্রে বিএনপিকে ভালো একটা চাপ নিতে হবে, কারণ এই দেশের ভিতরে মনে করেন জামাত এনসিপিকে রাজি করায়, তারপরে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন, বা বিশেষ করে একটা চাপ থাকবে হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমা করে দেওয়া বা শেখ হাসিনার মামলাটা প্রত্যাহার করে নেওয়া। এগুলো তো আবার বাংলাদেশের বিশেষ করে বিশাল যুব সমাজ মানবে কিনা সন্দেহ আছে। আর এগুলোর প্রেশার থাকবেই, ভারত থেকে বিএনপির উপর একটা প্রেশার দিবেই। বিশেষ করে ধরেন এই যে এই ভারতের কিছু বিষয় আছে, যেমন আদানি আদানি বিষয়টা খুবই সেন্সিটিভ। আদানি যে আমাদের পাওয়ার প্ল্যান্টের বিষয়টা আছে, এইটা কিন্তু চুক্তি বাতিল চায় বাংলাদেশ, কিন্তু ভারত এটা বাতিল করতে দিবে না। তাদের সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করবে এটা বাতিল না করার। যেটা একতরফা চুক্তি, মানে ভারতের স্বার্থ সর্বোচ্চ সংরক্ষণ করা হয়েছে এই চুক্তিতে। অতএব এইখানেও একটা কিন্তু প্রেশার ক্রিয়েট করবে। সামনে আগামী ২-৩ মাসের মধ্যে দেখবেন বাংলাদেশ আবার অস্থির হয়ে গেছে। ১ নম্বর কারণ হচ্ছে এই গণভোটের বাস্তবায়ন, গণভোটে হ্যাঁয়ের পক্ষে যেটা রায় আসছে। ২ নম্বর চাপ থাকবে হচ্ছে আমেরিকার একটা প্রেশার থাকবে, এবং চায়নারও একটা প্রেশার থাকবে। বাংলাদেশে কিন্তু চায়নার বড় অঙ্কের ঋণ নেওয়া, অর্থাৎ চায়নাকে ওভারটেক করে কিছু করাও সম্ভব না। এদিকে আমেরিকাকে বিজনেস দিতে হবে, নাহলে আমেরিকা কাটার পেটার করবে, কারণ আমেরিকা ভারতের মার্কেট বাংলাদেশের মাধ্যমে ধরতে চায়। আবার এদিকে ধরেন ভারতের প্রেশার, আবার আওয়ামী লীগের প্রেশার, এই এতগুলা প্রেশার নিয়ে কতক্ষণ সাস্টেন করে বিএনপি, এটা দেখার বিষয়। তবে তালগোল পাকায় ফেললে কিন্তু বেশি দিন টিকতে পারবে না এই সরকার। বিএনপি যদি শক্ত হাতে সব কিছু মেনটেন না করে, তাহলে বিএনপির কিন্তু খবর আছে। সামনে বিশাল বড় বড় অনেকগুলো চ্যালেঞ্জ মাথায় নিয়ে আসছে। আরেকটা বড় চ্যালেঞ্জ আছে, অর্থনীতি। বাংলাদেশের কিন্তু ২০২৭ সালের দিকে অনেকগুলো ঋণ কিন্তু রিপেমেন্টের লিস্টে চলে আসবে। আর বিশাল অঙ্কের যে দুর্নীতি হয়ে টাকা পাচার হয়ে গেছে, এই টাকাগুলোর প্রেশার, ঋণ খেলাপির প্রেশার ব্যাঙ্কগুলোতে আছে, এবং ব্যাঙ্কগুলো থেকে খোকলা করে ফেলছে। অনেক কটা ব্যাঙ্ক একদম কিচ্ছু নাই ভিতরে, মনে করেন এদের টাকা সব তুলে, এই যে এসালম বিশেষ করে 60টা ব্যাঙ্ক একদম দেউলিয়া বানায় রাখছে। এই এই প্রেশারটা কিন্তু বিএনপিকে ফেস করতে হবে, বিশাল ফেস করতে হবে। আর নিজ দলের উপর নিয়ন্ত্রণ বিএনপির সব থেকে কম। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, তার মধ্যে নিজ দলের প্রতি নিয়ন্ত্রণ বিএনপির সব সময় কম। কারণ হচ্ছে বিএনপি আসলে কেন্দ্রের সাথে মনে করেন তৃণমূল পর্যায়ের এই তেমন কমান্ড চলে না, যেটা হচ্ছে আওয়ামী লীগ বা জামাতের ক্ষেত্রে হয়, বিএনপির ক্ষেত্রে এটা হয় না। আর বিএনপির ব্যাড প্র্যাকটিস হচ্ছে বহিষ্কার করে আবার 2 দিন পরে নিয়ে নেয়, বা দেখা যায় বহিষ্কার নামমাত্র করছে কিন্তু এলাকাতে আর নতুন কাউকে না দিয়ে ওই একই পদে, ওই পদে বহিষ্কার লোকই থেকে যায়। নাম কি অস্তা খালি বহিষ্কার, কিন্তু কার্যকলাপ বা সব কিছুই সহযোগিতা কেন্দ্র থেকে পায়। এই ব্যাড প্র্যাকটিসের ফল কিন্তু বিএনপিকে মারাত্মক ভুগতে হবে। দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা বিশাল অন্তরায়। তো দেখা যাক তারেক রহমান সব কিছু সামাল দিয়ে কীভাবে দেশটাকে চলায়। তারেক রহমানকে মন্ত্রিসভায় মানে খুব ঝানু, মেধাবী এবং ধৈর্যশীল ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে। টেকনোক্র্যাট মন্ত্রীগুলো নিয়োগের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। কিন্তু সামনে কিন্তু বিএনপির খুব একটা সুখের ক্ষমতা ভোগ করার মনে হয় সময় শেষের দিকে। এই জামাত এনসিপি 10-15 দিন যাওয়ার পরেই এই প্রেশার শুরু করে দিবে। অলরেডি কিন্তু জামাতের আমির কিন্তু বলছে যে গণভোটের রায় কার্যকর করতে হবে, এইটার প্রতি তাদের আগ্রহ সবচেয়ে বেশি। তারা কিন্তু ভোট চাওয়ার ক্ষেত্রেও প্রায়োরিটি দিছে এই গণভোটকে, নিজেদের ভোটের আগে হ্যাঁ ভোটকে বেশি প্রচারণা চালাইছে। এনসিপি এটা ছাড়বে না। তা সবগুলো ম্যানেজ করে দেখা যাক কীভাবে থাকে, কতদিন থাকে। তবে আমরা তো উইশ করবো, আমরা সাধারণ মানুষ চাই একটা সরকার টানা 5 বছর খুব স্মুথলি চলুক।